যে বুঝতে হবে যে আমরা এখন কি অবস্থার ভিতরে আছি। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হয় তখন তাদের ভিতরে কিন্তু একটা সমঝোতা থাকে যে আওয়ামী লীগ চলে গেল, বিএনপি আসলো বা জামাত আসলো, জাতীয় পার্টি আসলো। আমরা দেখছি না বাংলাদেশের রাজনীতিতে, আপনারা বেশি দেখছেন, আমি তো কম দেখছি বা পড়ছি যে পরে আবার দেখা যায় আগে বিরোধী দল করে জোট থাকে, পরে আবার তারা যে আরেক দলের সাথে যুক্ত হয়। তার মানে কি এখানে একটা রাজনৈতিক সমঝোতা হয়, আন্ডারস্ট্যান্ড। বিরোধিতা থাকলেও এটা চরম মাত্রায় বিরোধিতা না, এটা বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু আমরা এখন কি অবস্থায় আছি? আমরা এখন কিন্তু স্বাভাবিক কোনো ট্রানজিশনের ভিতরে নাই, অস্বাভাবিক একটা ট্রানজিশন আছি। এটা দুইটা প্রক্রিয়া, একটা হলো যুদ্ধ, আর হলো গণ অভ্যুত্থান, অথবা গণ অভ্যুত্থানের পরবর্তী স্টেজে যদি আমরা যে কারণে অভ্যুত্থানটা করেছি সেই পরিবর্তনগুলো সাধন করতে পারি সেটাকে বলে বিপ্লব। আমরা এখন সেই স্টেজে আছি। আমরা যখন একটি স্বাভাবিক ট্রানজিশনে নাই তখন এখন আমরা কিভাবে বলবো যে আমার পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করবে, আমার ডিজিএফআই, আমার এনএসআই, আমার ডিবি, আমার এসবি, আমার পিবিআই সঠিকভাবে কাজ করবে? আমি কিভাবে বলবো যে আমার প্রত্যেকটা মানে সচিব আমার সঠিকভাবে কাজ করবে, প্রত্যেকটা অধিদপ্তর পরিদপ্তর আমার সঠিকভাবে কাজ করবে, আমার আর্মি আমার সঠিকভাবে কাজ করবে? এটা যে বলতে পারি না, কারণ পূর্ববর্তী রাষ্ট্রের যে সেট আপটা ছিল তারা তো রাষ্ট্রযন্ত্রের সাথে কাজ করেছে এবং সেখানে তারা রাষ্ট্রযন্ত্রের সাথে অনেক অন্যায় করেছে এবং সেই অন্যায়গুলো মুছে ফেলার সুযোগও তারা পায় নাই। পয়েন্টটাকে মাথায় মানে বোঝার চেষ্টা করবেন যে একটা স্বাভাবিক প্রক্রিয়া যখন ক্ষমতাটা পরিবর্তন হয় তখন অনেক সংস্থায় তাদের পূর্ববর্তী সকল নোট তারা কিন্তু মানে একদম শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। তারা এই রকম পরিবর্তনের কারণে তারা কিন্তু সেগুলো করতে পারেনি, মানে তাদের কিন্তু সকলের যে ট্র্যাকিং হিস্টোরি সেগুলো আছে। আমরা দেখেছি ফেসবুকে যে ডিজিএফআইয়ের অনেক রিপোর্ট বের হয়ে গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিজিএফআই রিপোর্ট নিয়ে আসতেছে মানুষ, তো এটা আবার পরে ফেরত দিব। ডিজিএফআই এর রিপোর্ট যদি মানুষের কাছে চলে যায় তাহলে কোন ডিজিএফআই কর্মকর্তা কি করছে মানুষ এগুলো জানে না। আর এগুলোর কারণে কি হবে? কারো ফাঁসি হবে, কারো যাবজ্জীবন কারাদণ্ড হবে, কারো 10 বছর 20 বছর, কাউকে অপেক্ষা করতে হবে আবার কখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন আমি বের হইতে পারবো। তাহলে এই যে নিজেদের ভিতরে তাদের একটা আতঙ্ক এবং ভয় একটা কাজ করতেছে, এখন শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য না হলেও নিজে বাঁচার জন্য কিন্তু তারা একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তাদেরকে খুবই ম্যাচিউরড একটা ভূমিকা এখানে প্লে করতে হবে এবং সেক্ষেত্রে এই ছাত্রদেরকে ইগনোর করা যাবে না। ছাত্রদের একটা সেন্স আছে, না না ওরা তো বলছেন যে ভ্যানগার্ডের মতো ছাত্রদের থাকতে হবে, ছাত্রদের সাথে সমন্বয় করতে হবে। আমি এটাই বলছি যে প্রত্যেকটা দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, সচিবালয়, আইন শৃঙ্খলার সকল সেক্টর তারা কেন আন্দোলনকারী ছাত্রদের সাথে মতবিনিময় করছে না? ভোক্তা অধিদপ্তর তারা কিন্তু এই 11 তারিখ মতবিনিময় করেছে আন্দোলনকারী শিক্ষার্থী এবং তারা কিন্তু ফাংশন করছে, তাদেরকে তো কেউ আটকাচ্ছে না, বাধা দিচ্ছে না। তাহলে অন্যরা কেন করছে না? আমরা তখনই বলছি যে অন্যরা করছে না দুটো কারণ। একটা কারণ হচ্ছে তারা চাচ্ছে না এই সরকারটা স্থিতিশীল হোক, আরেকটা কারণ হচ্ছে তারা দুর্নীতিগ্রস্ত, তারা সাহস পাচ্ছে না, অনেকে পালিয়ে চলে গেছে। এই দুটো কারণ। তাই আমার কথাই হচ্ছে এটি যে আপনি আওয়ামী লীগ করুন, আপনি বিএনপির আদর্শে থাকতে পারেন, আপনি অন্য কোনো রাজনৈতিক দল, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, নতুন নতুন অনেক দল, গণসংহতি বা আছে, আপনি তাদের আদর্শে উজ্জীবিত হতে পারেন, কিন্তু আপনাকে এখন একটা সিদ্ধান্তে আসতে হবে যে রাষ্ট্র 54 বছর পরে ছাত্র জনতার মাধ্যমে একটা গণ অভ্যুত্থান পেয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্যে আমরা একটা বিপ্লব চাই। সেটা কি বিপ্লব? সেটা 1971 সালের মানে পরিবর্তনের বিপ্লব না, চেতনা 1971। আবু সাইদ কি বলেছে, আমরা কি বলেছি? 71-এর হাতিয়ার করছে উঠো আরেকবার, মানে আমাদেরকে কিন্তু মুক্তিযুদ্ধের সাথে কন্ট্রাডিক্ট করে দেওয়ার চেষ্টা করছে এখন আওয়ামী লীগ সরকারই করছে।